আপনি যদি একটু ভেতরের খবর দেন, আমেরিকা এই যুদ্ধটাকে আর কোনোভাবেই টেনে নিয়ে যেতে পারছে না। আমি এখনো কনফিডেন্ট আছি যে ইরান এই যুদ্ধে জিতে যাচ্ছে, এবং ইরান ইজ অন দি ট্রাক। ইরান এই স্ট্র্যাটেজি কাজ করছে। এটা ট্রাম্পের জন্য খারাপ খবর যে ইন্ডিয়া তার কয়েকটা জাহাজ হরমুজ থেকে তেল নিয়ে এসেছে, এবং ইন্ডিয়া এই তেলের দাম পরিশোধ করেছে চাইনিজ মুদ্রায়। আমি প্রথমত আমি তিনটা বিষয় আলাদা আলাদা করে বলবো: ইরান, ইসরায়েল এবং আমেরিকা। আমি ইরানের দিক থেকে ডে ওয়ান থেকে শুরু করে আজ পর্যন্ত আমি তাদের স্ট্র্যাটেজি থেকে তাদেরকে আমি সরতে দেখি নাই। তাদের ইউনিটিতে আমি কোনো ফাটল দেখি নাই। তাদের ডেসপারেশনে আমি কোনো কমতি দেখি নাই। তো যে কারণে, এবং এই সবকিছু তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী চলছে, যে কারণে আমি ধরে নিচ্ছি যে ইরান ওই রেসের ভিতরে আছে, সে তার উইনিং পর্যায়ে আছে। কারণ আমার বিচারে সে তার স্ট্র্যাটেজি কন্ট্রোল করছে। এবং আমি যেটা একটু আগে বলেছিলাম যে এরকম একটা অ্যাসিমেট্রিক যুদ্ধে আহ, যে অ্যাসিমেট্রি যুদ্ধটা যে করছে, সে যদি কনফিডেন্ট হয় এবং তার স্ট্র্যাটেজি যদি কাজ করে, তো সে সবসময় চাইবে যে একটা ক্যাওয়াস। এবং এই ক্যাওয়াসটা এখন হচ্ছে, এবং সে এটা চাইবে, এবং এতে সে বেনিফিটেড হবে, এবং সে চাইবে সার্টেন ডিগ্রি অফ এসকালেশন, মানে যুদ্ধটা এই একটা লেভেল পর্যন্ত চলে যাবে, এবং এবং তার প্ল্যান অনুযায়ী যাবে। একই সাথে একই সাথে দুইটা বিষয় আমি একটু হাইলাইট করতে চাই। প্রথমত, এই দুইটা বিষয় এই যুদ্ধের একটা খুব সিগনিফিকেন্ট রোল প্লে করবে। তার একটা হলো ইসরায়েল। দেখেন, ইসরায়েলের যে গ্রুপটা আছে, এদের ভিতরে বড় আকারের দুইটা গ্রুপ আছে। একটা হলো আপনার তেল আভিভ গ্রুপ, আর একটা কে বলে হলো আপনার জেরুজালেম গ্রুপ। তো এই তেল আভিভ গ্রুপটা এবং জেরুজালেম গ্রুপ, এদের ভিতরে ডিফারেন্সটা হলো, তেল আভিভ এরা হলো ডেমোক্রেসি চায়, আর জেরুজালেম গ্রুপটা এরা আবার ডোমিনেটিং, এরা হলো ধর্মটাকে বেশি প্রাধান্য দেয়। তেল আভিভ এরা অনেকটা মডারেট, সাধারণ জীবনযাপন চায়, ব্যবসা বাণিজ্য করে, একটু মৌজমাস্তি করবে, সুখে শান্তিতে থাকবে। আর এই জেরুজালেম যে গ্রুপটা, এরা অনেকটা কনজারভেটিভ। তো এখন যেটা, এবং এই দুইটা বড় গ্রুপের ভিতরে একটা বড় আদর্শিক দ্বন্দ্ব আছে, ক্লাশ আছে, এবং যে বিষয়টা আরো এখন প্রকট হয়েছে। একই সাথে আপনারা যদি ইসরায়েলি রাজনীতির একটু খবর নিয়ে দেখেন, তাহলে দেখবেন যে সেখানে আহ, এই যে এখন যে সংসদটা আছে, প্রায় 15টা দলের ভাগাভাগি। নেতানিয়াহুর যে দল লিকুদ পার্টি এখন যে ক্ষমতায় আছে, সেও 5টা দলের সাথে আসন ভাগাভাগি করে সে ইসে আছে, মাত্র 31টা আসন পেয়েছে নেতানিয়াহুর পার্টি। তার মানেটা হলো তাদের ইসরায়েলে রাজনৈতিক ভাবেও একটা বড় বিভাজন আছে। বাট এই মুহূর্তে ইসরায়েল আবার এই যুদ্ধটাকে কেন্দ্র করে ইসরায়েলের শাসন ব্যবস্থা ইউনিফাইড হয়েছে, বাট তাদের ভেতরে এই যুদ্ধটাকে নিয়ে একটা বড় বিভাজন আছে, এবং যেটা আস্তে আস্তে প্রকট হচ্ছে। আমি ওই যে তেল আভিভ গ্রুপের কথা বললাম, একই। তো এটা একটা এই যুদ্ধের আর কিছুদিন পর, এক সপ্তাহের ভিতরে একটা ডোমিনেন্ট একটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। একই সাথে আহ, আমি ব্যক্তিগতভাবে একটা ইস্যুকে ভয় পাচ্ছি ইরানের কথা যদি আমি চিন্তা করি, যেটা হলো যে ইসরায়েল এবং আমেরিকা খুব চেষ্টা করছে সৌদি আরব যেন এই যুদ্ধে, ইরানের বিপক্ষে যুদ্ধের জন্য জড়ায়। এবং সৌদি আরবের সাথে পাকিস্তানের আবার একটা ট্রিটি আছে যে সৌদি আরবের যুদ্ধ পাকিস্তানের যুদ্ধ, পাকিস্তানের যুদ্ধ সৌদি আরবের যুদ্ধ। পাকিস্তান বিপদে পড়লে সৌদি আরব যুদ্ধে সামিল হবে, সৌদি আরব বিপদে পড়লে পাকিস্তানের যুদ্ধে সামিল হবে। তো এটা সৌদি আর একটা আরবকে কার্ড যদি, খেলার চেষ্টা করতেছে এটা। এটা হ্যাঁ, তো পাকিস্তান, হ্যাঁ, এই সৌদি আরবকে যদি ইসরায়েল এবং আমেরিকা যে কোনো ভাবে এই যুদ্ধে সামিল করতে পারে, এবং এবং এই পুরো যুদ্ধে যদি আঞ্চলিক যুদ্ধ শুরু পাকিস্তান হয়ে যাবে। হুম। জড়িয়ে যায়। এখন একটা জিনিস কিন্তু আমরা বুঝছি যে ইরানের মেইনলি যুদ্ধটা হচ্ছে তার ওয়েস্টার্ন ফ্রন্টে, আর পাকিস্তান আছে হলে ইস্টার্ন ফ্রন্টে। তখন এই দুই ফ্রন্ট, এবং পাকিস্তান একটা পারমাণবিক দেশ, এবং আমরা জানি যে পাকিস্তানের সরকার কিন্তু প্রো আমেরিকান। আফগানিস্তানের সাথে যুদ্ধ পাকিস্তানের মাটি ব্যবহার হয়েছে, এবং এই মুহূর্তে পাকিস্তানের সরকার এবং পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনির, তারা কিন্তু আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করছে, ইরানকে সাপোর্ট করছে না। আপনারা হয়তো খবরে দেখেছেন যে গত পরশুদিন আহ, পাকিস্তানের একজন শিয়া নেতা পাকিস্তানের সেনা প্রধানের কাছে গেছিলেন যে এই যুদ্ধে যাতে ইরানকে সাপোর্ট দেয় অথবা মোরালি সাপোর্ট দেয়। তো পাকিস্তানের সেনাপ্রধান ক্লিয়ার বলে দিয়েছেন যে আপনারা শিয়ারা যদি এতই ইরানকে ভালোবাসেন, আপনারা ইরানে চলে যান। তো তার মানেটা হলো, এই যুদ্ধে যদি পাকিস্তান জড়িয়ে যায়, তো এই বিষয়টা একটা ইরানের জন্য একটা একটা খারাপ খবর আসবে। কারণ তখন পাকিস্তানের মাটিও ব্যবহার হতে পারে,
নতুন একটা ফ্রন্ট খোলা হবে। তবে এক্ষেত্রে আমার ব্যক্তিগত কনফিডেন্সের জায়গা হলো চায়না অনেকাংশে পাকিস্তানকে কন্ট্রোল করে। তো চায়না অনেকাংশে পাকিস্তানকে কন্ট্রোল করে, এবং পাকিস্তান আহ, যে কোনো মূল্যে, ইন্ডিয়া পাকিস্তানের সব থেকে বড় শত্রু, এবং ইন্ডিয়ার জন্য পাকিস্তানকে অবশ্যই চায়নাকে দরকার। তো এখানে এই একটা বিষয় আছে। একই সাথে আর একটা ফ্যাক্টর খুব কাজ করবে। আমি যেটা দেখলাম ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোতে, যে তেলের হাহাকারের জন্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো একই সাথে জাপান, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশ, তারা একটা গ্রুপ করেছে, এবং তারা একটা গ্রুপ করেছে, ইরানের সঙ্গে যোগাযোগ করছে তাদের জন্য হরমুজ প্রণালীটা কিভাবে ওপেন করা যায়, কিছু টার্মস এন্ড কন্ডিশন নেগোসিয়েশনের জন্য। তো এর ভিতরে আবার আমরা এটাও দেখলাম যে আহ, আহ, এটা ট্রাম্পের জন্য খারাপ খবর যে ইন্ডিয়া তার কয়েকটা জাহাজ হরমুজ থেকে তেল নিয়ে এসেছে, এবং ইন্ডিয়া এই তেলের দাম পরিশোধ করেছে চাইনিজ মুদ্রায়। তো তার মানে যুক্তরাষ্ট্রের সেই বরফ গলা কিন্তু শুরু হয়েছে। তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে এই যে তেলের জন্য যে এই দেশগুলোর যে একটা নেগোসিয়েশন, আইদার ইরানের সাথে পজিটিভলি নেগোসিয়েশন, অথবা ইরানকে একটা প্রেশার ক্রিয়েট করা যে তোমরা হরমুজটা আমাদের জন্য যদি ওপেন না করো আমরাও যুদ্ধে সামিল হব। তো এই নেগোসিয়েশনটা ইরান কত স্মার্টলি করতে পারবে। আমি একটু আগে বলেছিলাম যে আমি লারজানিকে, জনাব লারজানিকে খুব মিস করছি। তো এরকম একটা সময়ে লারজানি খুব দরকার ছিল। তো এই দুইটা ইস্যু একটা বড় ফ্যাক্টর হবে। একই সাথে ইরানের জন্য তো বড়, তো কিছু অ্যাচিভমেন্ট আছেই। বড় কিছু অ্যাচিভমেন্টের ভেতরে আমি যেটা বলছিলাম যে দেয়ার স্ট্র্যাটেজি ইজ ওয়ার্কিং, অ্যাবসলিউটলি ওয়ার্কিং। আমরা যেটা দেখলাম যে দূরে ভারত মহাসাগরে সেই ডিয়াগো গার্সিয়া দ্বীপে, যেটা একটা অত্যন্ত অত্যন্ত বড় স্ট্র্যাটেজিক পয়েন্ট, যেটা আমেরিকার এবং ইউকে, যে সেখানে এত দূরে আপনার মিসাইল মেরেছে। একই সাথে আহ, আপনি হয়তো খেয়াল করেছেন যে গত পরশুদিন ফ্রান্স এই যুদ্ধে জড়াবে কিনা একজন ফ্রান্স জেনারেলকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো ফ্রান্স জেনারেল উত্তর দিচ্ছেন যে এই মুহূর্তে আমেরিকার সাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো মানে হলো টাইটানিক জাহাজ ডোবার আগের রাত্রে ওই জাহাজের টিকিট কাটা। তো তার মানে আহ, আর একই সাথে আমরা জানি যে হরমুজে যে ছোট একটা দ্বীপ আছে, কাসাম, কাসাম দ্বীপ, যেটা যে দ্বীপটাই মেনলি, এই দ্বীপটাই হলো ইরান যে হরমুজটাকে কন্ট্রোল করে তার প্রাণ। প্রায় 1500 স্কোয়ার কিলোমিটারের একটা দ্বীপ, যে দ্বীপের নিচে, মাটির নিচে, এবং এই দ্বীপটা হলো পাথরের দ্বীপ, কোরালের দ্বীপ, পাথরের দ্বীপ। এই দ্বীপের নিচে হলো ইরানের একটা সেই আন্ডারগ্রাউন্ড বিশাল মিসাইল ঘাঁটি, এবং অন্যান্য হরমুজ কন্ট্রোলেরই। তো আহ, তো আলটিমেটলি আমি যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমি যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ইউএসএ তে সাধারণ জনগণ এবং তাদের একটা আপরাইজিং দেখতে পাচ্ছি, এবং তারা এখন প্রকাশ্যে বলছে ট্রাম্প গভর্নমেন্টকে যে তুমি তো বলতে যে সেই মাগা, মেক আমেরিকা গ্রেট এগেন, বাট তোমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি মেক ইসরায়েল গ্রেট এগেন, তুমি এই মটোতে চলে গেছো। এবং ট্রাম্প প্রশাসনে একটা বড় বিভক্তি কাজ করছে, একটা বড় কনফিউশন কাজ করছে, যে তারা দেখছে যে এই বেসিক্যালি এই যুদ্ধটা এবং ট্রাম্প প্রশাসনটা কন্ট্রোল করছে ইসরায়েলি লবিটা। তো এ, সেখানে এবং সেখানে আমি আপনি দেখবেন যে আগামী এক সপ্তাহের ভিতরে আরো অনেকে পদত্যাগ করবেন, এবং অনেক ধরনের নেগেটিভ নিউজ আসবে। তো আমি আর সবশেষে পারমাণবিক অস্ত্রের যে ব্যবহারের, আমি এটার কোনো সম্ভাবনা দেখছি না, দুইটা কারণে সম্ভাবনা দেখছি না। ইউএসএ কে মানুষ এখনো যে হিরোশিমা নাগাসাকিতে সাকিতে তারা অ্যাটম বোমা ফেলেছিল তার জন্য নিন্দা করে। আর এটা 2026, এখন অনেক দেশের পারমাণবিক বোমা আছে। ওই সুপার পাওয়ার 5টা দেশের বাইরেও ইন্ডিয়ার আছে, পাকিস্তানের আছে, ইসরায়েলের আছে, অস্ট্রেলিয়ার আছে, অনেকে বলে আফ্রিকার নাইজেরিয়ার আছে, উত্তর কোরিয়ার তো আছেই। তো এই একবার শুরু পারমাণবিক, এটা কিন্তু একটা টাবুর মতো, যে নিয়মই হলো যে আমার আছে বাট আমি এটা ব্যবহার করব না। আর একবার ব্যবহার করলে তখন হালাল হয়ে যাবে, তখন রাশিয়া ব্যবহার করবে ইউক্রেনে। তো এই কারণে আমি পারমাণবিক এই বোমা ব্যবহার করার আমি কোনো সম্ভাবনা দেখছি না। এবং আমার এটার পেছনে আরো একটা বড় যুক্তি হলো যে ইরানের যে ভৌগোলিক যে পরিধি, তা এত বড় একটা দেশ, সে 7 থেকে 10টা পারমাণবিক বোমা অ্যাবজর্ব করতে পারবে, তার এত বড় একটা দেশ। তো একটা দুইটা পারমাণবিক বোমা বানালো, ইরান তো সারেন্ডার করবে না। ইরানের আহ, একজন মানুষ বেঁচে থাকতেও সে সারেন্ডার করবে না। তো তখন ওই ডেসপারেট ইরানটাকে কে ফেস করতে চাইবে? ওই হুম। ডেসপারেট ইরানটাকে কে ফেস করতে চাইবে? সে তো পুরা মিডল ইস্টের সকল
তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র, পুরো মিডিল ইস্টকে নিয়ে সে ধ্বংসযজ্ঞে মাতবে। এইটা তো ইউএসএ কোনোভাবেই বেয়ার করতে পারবে না, এবং তখন ইরান ডেসপারেটলি সে নিজেরা পারমাণবিক ক্যাপাবিলিটি করার জন্য যাবে। তো এই কারণে আমি ব্যক্তিগতভাবে পারমাণবিক কোনো নিউক ব্যবহারের সম্ভাবনাও দেখছি না। এবং আমি যেটা দেখছি যে ইউএসএ ইতিমধ্যে রাশিয়াকে অনেক রিকোয়েস্ট করেছে, চায়নাকে রিকোয়েস্ট করেছে যে একটা নেগোসিয়েশনের জন্য। বাট ইরানের কিন্তু তার যে কিছু স্যাংশন আছে সেগুলো তুলে নেওয়ার ব্যাপারে ট্রাম্প বলেছে। তো আহ, আমি ব্যক্তিগতভাবে আমি যতগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া ফলো করলাম, ট্রাম্প ওই সিগন্যাল গুলো বারবার বিভিন্নভাবে ইরানকে দিয়েছে যে আমরা এই যুদ্ধের শেষ চাই। আমি এই যুদ্ধের শেষ চাই বেসিক্যালি। আপনি যদি একটু ভেতরের খবর দেন, আমেরিকা এই যুদ্ধটাকে আর কোনোভাবেই টেনে নিয়ে যেতে পারছে না, এককভাবে কোনোভাবেই টেনে নিয়ে যেতে পারছে না, এবং তার সকল প্রচেষ্টা ফেল করেছে। সে স্ট্র্যাটেজিক্যালি পারছে না, সে মিলিটারিলি পারছে না, সে কোনো বন্ধু পাচ্ছে না এই যুদ্ধে নতুন করে সামিল করানোর। তার প্ল্যান কাজ করছে না, তার ভেতরের ইকোনমি সাপোর্ট করছে না সব দিক দিয়ে, এবং সে যে কোনো মূল্যে এই যুদ্ধটা শেষ করতে চায়। তো এই শেষ করার জন্য আমি একমাত্র আমার নেতানিয়াহু ছাড়া বিশ্বাস কোনো কিছু কাজ করছে না তার। না, এখানে সব থেকে বড় যেটা, যে ইসরায়েল লবিটা এত বেশি ইফেক্টিভলি কাজ করছে যে মেনলি ক্লাসটা হয়ে গেছে এখন এই যুদ্ধ শেষের বিষয়টা ইরানের চেয়ে বেশি হয়ে গেছে ইসরায়েলি লবি ভার্সেস ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। মানে এই দুইটার ভেতরে ওই বোঝাপড়াটা হচ্ছে না, যে কারণে এই যুদ্ধটা এখনো চলমান আছে। তবে তবে ইসরায়েল যে কোনো মূল্যে চাইবে এই যুদ্ধটা আরো চলুক এবং ইরানের আরো ক্ষতি হোক। তবে এবং আমার বিশ্বাস এবং আমি আমার আমার যতটুকু স্টাডি এবং যতটুকু খবর নেওয়া, যে আমি এখনো কনফিডেন্ট আছি যে ইরান এই যুদ্ধে জিতে যাচ্ছে, এবং ইরান ইজ অন দি ট্রাক। ইরান এই স্ট্র্যাটেজি কাজ করছে, এবং এটাই হওয়ার কথা। এরকম অনেক একটা আত্মসম্মানালা এবং এরকম একটা ডেসপারেট জাতি, যারা তাদের কালচারের জন্য, সার্বভৌমত্বের জন্য একমাত্র আদর্শকে পুজো জীবন করে দিতে পারে। করছে। তো তাদের একটা জয় আমরা দেখতে চাই এবং তাদের কাছ থেকে আমরা শিখতেও চাই। থ্যাংক ইউ। জি, আপনাকে ধন্যবাদ।